গীতার কাছে কোর্টে কেস হারতেই অসুস্থ হয়ে পড়ল অগ্নিজিৎ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতার জন্য পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে, সবটাই সাজিয়ে দেওয়া হচ্ছে। আর তখন জাগৃতি বলে, এই রকম পঞ্চব্যঞ্জন রান্না আগে কোনোদিনও এই বাড়িতে হয়েছে বলে তো আমার মনে হয় না, তাও আবার আমি নিজের হাতে বানিয়েছি। কাকিমণি বলে, এইটা একদম তুমি ঠিক কথা বলেছো দিদি। এটা শুনে আমারও মনে হলো, জানো তো। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এই মেয়েটা আসার পর থেকেই তুমি যেন কেমন একটু বদলে যাচ্ছ। জাগৃতি বলে, বদলে কি আর এমনি যাচ্ছি রে, কারণ আছে বলেই বদলে যাচ্ছি। মেহেক তখন বলে, কিন্তু এখনও তো ও আসলো না, ওকে কি তাহলে ডেকে নিয়ে আসবো? এর মধ্যে জাগৃতি বলে, যা গিয়ে ডেকে নিয়ে আয়। আর অন্যদিকে দেখা যায় কোর্টে কেস শুরু হয়ে গেছে, জজ সাহেবও চলে এসেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ওর অনার, আমার অপোনেন্ট যে উকিল তিনি এখনও এই কেসে উপস্থিত হতে পারেনি। ওনার সময় জ্ঞানটা বোধহয় একদমই নেই, নাকি উনি আগে থেকেই ভেবেছে আজ উনি হেরে যেতে পারে, তাই কোর্টে এখনও সঠিক সময় উপস্থিত হতে পারেনি। আমি আপনার কাছে একান্ত অনুরোধ করছি যে এই রকম একজন মেয়ের ওপর ভরসা না করে আমাদের এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমার মক্কেল কৃপান একদম নির্দোষ, ওকে বেকসুর খালাস করে আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত। যদি আপনার মনে চায় তো আপনি এটা সিদ্ধান্ত দিতেই পারেন। কিন্তু জজ সাহেব গীতার জন্য অপেক্ষা করতে চায় আর বলে, আমরা অ্যাডভোকেট গাঙ্গুলির জন্য আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে পারি। এর মধ্যেই ভয় পেয়ে যায় পদ্ম আর বলে, উকিল দিদি কোথায় গেল, এখনও কেন আসছে না? আর এর মধ্যেই দেখা যায় মেহেকরা এসে সবাই মিলে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, কি হলো, দরজা খুলছো না কেন, দরজাটা খোলো। স্বস্তিক তখন বলে, কি হয়েছে? মেহেক বলে, দেখ না ছোদ্দা, কোনোভাবেই দরজাটা খুলছে না। ওর তো এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, তাই ও যদি এরকমভাবে দরজা না খোলে তাহলে কি করে হবে? তার মধ্যেই স্বস্তিক এসে ডাকে, গীতা, গীতা দরজাটা খোলো। কি হলো গীতা? লেডি সালমান খান, দরজাটা খুলুন। এর মধ্যেই স্বস্তিকের এই কথাটা শুনে মেহেক বলে, খুলুন মানে? তুই ওনাকে আপনি আপনি করে বলিস? স্বস্তিক বলে, মানে অভ্যেসটা রয়ে গেছে, আগে তো বলতাম তাই। এরপর গীতা কিছুক্ষণ বাদেই দরজাটা খুলে দেয় আর গীতাকে দেখে সবাই চমকে যায়, কারণ গীতা উকিলের ড্রেস পরে নিয়েছে। এরপরই স্বস্তিক বলে, কোথায় যাচ্ছ তুমি? গীতা বলে, কেন, আমার যেখানে স্থান কোর্টে, আমি কোর্টে যাচ্ছি। কেন, আপনার অসুবিধা হয়েছে? আপনার অসুবিধা হলেও আমার সেটা শোনবার একদমই ইচ্ছে নেই। এরপর যখন গীতা সিঁড়ি থেকে নেমে আসে তখনই গিনি বলে, কিরে, তোর আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর তুই কোথায় যাচ্ছিস? গীতা বলে, কেন, আমার তো আজকে কেস জেতার আছে, তাই আমি আদালতে যাচ্ছি। কেন বলতো, আদালতে আমি যেতে পারবো না নাকি? তখনই জাগৃতি বলে, দেখো, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি, এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এসো, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে। কিন্তু গীতা বলেন, না, আমি কোনো ভাত কাপড়ের অনুষ্ঠান করতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর এই যে আমার খুড় শাশুড়ি মা, প্রদীপ জ্বালাবেন না, কারণ এখনও শুভ কিছু ঘটেনি, শুভ কিছু ঘটুক তারপর তো প্রদীপ জ্বালাবেন। কাকিমা বলে, তুমি না বড্ড বেশি মুখরামে, তুমি কোনো কথাই শুনতে চাও না। গীতা তখন বলে, কি করব বলুন, কথা শুনতে চাই না বললে তো এখন আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমার যেটা মনে হয় সেটা আমি করবই, আমাকে কেউ আটকাতে পারবে না। অগ্নিজিৎ মুখার্জি সেটা অন্যায় করেছে, সেই অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দিই না, বরং অন্যায়ের মুখোমুখি হয়ে প্রতিবাদ করি, সেটা বুঝেছেন আপনি? এরপর গীতা সেখান থেকে চলে যায়। আর তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এর মধ্যেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে মহামান্য হুজুর, তাই বলছি দয়া করে কৃপানের আপনি বেলের ব্যবস্থাটা করুন। আমরা আর কতক্ষণ এইভাবে অ্যাডভোকেট গাঙ্গুলির জন্য অনিশ্চিত সময় ধরে অপেক্ষা করব? আর ঠিক তখনই বারবার করে রিকোয়েস্ট করে কৃপানকে ছেড়ে দেওয়ার জন্য। পদ্ম শুনে তখন বলে, না হুজুর, এই ছেলেটা আর এই ছেলেগুলো সবাই আমাকে অনেক বিরক্ত করেছে, আমার ওপর জোর খাটাতে চেয়েছে, শ্লীলতাহানি করেছে, আমাকে মারার চেষ্টা করেছে এই কৃপান দাদাবাবু। এনার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়, যেন এদেরকে দেখে বাকিরা সবাই ভয় পায়, আর কোনো মেয়ের সাথে কোনো অন্যায় করতে না পারে। প্লিজ হুজুর, আপনি কিছু একটা করুন। এরপরেই তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, মিথ্যে, এই সব কিছু অ্যাক্টিং করার জন্য পুরোটাই মিথ্যে। তখনই পদ্ম বলে, না, এগুলো সব সত্যি কথা। উকিল দিদি তুমি কোথায়? আর বলতে বলতেই চলে এসেছে গীতা আর বলে, এই তো পদ্ম, আমি হাজির হয়ে গেছি এখানে। আর পদ্মকে দেখার পরে তখন
অনেক বেশি পরিমাণে আশ্বাস দেয় গীতা যে আর কিছু হবে না, আমি এসে গেছি। এর মধ্যেই তখনই ওসি বলে, এই তো আমাদের অগ্নিকন্যা হাজির হয়ে গেছে। আর যখনই গীতা চলে এসেছে কোর্টে, তখন থেকেই অগ্নিজিৎ মুখার্জির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এরপরেই হুজুর বলে, শুরু করুন এবারে, আপনি কি বলবেন? তখনই গীতা বলে, আমি সমস্ত কিছু প্রমাণ নিজের সাথে করে নিয়ে এসেছি। প্রমাণ নাম্বার 1 পেন ড্রাইভ, যেখানে সমস্ত কিছু ভিডিওটা রয়েছে। আর প্রমাণ নাম্বার 2 পেন ড্রাইভটা যে চুরি হয়েছিল তার এফআইআরও করা আছে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কৃপান এই বাবু সোনার সমস্ত মুখোশ এখানে খোলা রয়েছে। আর আপনি প্রমাণগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তো কেস হেরে যাচ্ছি ভজন, ও কোথা থেকে এলো? এই কেস আমি হারতে বসেছি। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার। আর ঠিক তখনই এমন একটা অ্যাক্টিং করে যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে রীতিমতো ব্যথায় কাহিল হয়ে পড়েছে। ভজন তখন বলে, স্যার স্যার কী হলো আপনার? এরপর গীতাকে জাস্ট আটকে দেওয়া হয়। আর অন্যদিকে ভজন বলে, আমার সিনিয়র স্যার অসুস্থ হয়ে পড়েছেন, তাই এই কেসটাকে আমি কন্টিনিউ নিয়ে যাব। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, তো পদ্মর কি মেডিকেল টেস্ট করানো হয়েছিল? পদ্মর কি মেডিকেল রিপোর্ট নিয়ে আসা হয়েছে? আর এই কথাটা শোনার পরে তখনই জজ সাহেব বলে, অ্যাডভোকেট গাঙ্গুলি, পদ্মর কোনো মেডিকেল টেস্টের রিপোর্ট আপনি জমা দিয়েছেন কোর্টে? তখনই গীতা বলে, না হুজুর, জমা দিইনি, আমি পরের দিন জমা দিয়ে দেবো। তখনই জজ সাহেব ক্লিন চিট দিয়ে দেয় যে কৃপানকে পরের দিন 2000 টাকার বিনিময়ে বেল দিয়ে দেওয়া হবে, নিশ্চিত বেল। আর কথাটা শোনার পর জাস্ট গীতা চমকে যায়, এটা কী হলো? কয়েকটা মিনিটের মধ্যে কেসটা এরকম ঘুরে গেল কি করে? যেখানে সব কিছু নিশ্চিত ছিল সেখানে এইটা কি করে ঘটলো? এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, ছি 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 ছি, আপনি না একজন চলমান ইনস্টিটিউশন? আপনি না কোর্টে এতদিন পড়ে থেকেছেন? আপনি কোর্টে এসে এইরকমভাবে জালিয়াতি করলেন? ঠক জোচ্চোর কোথাকার একজন মানুষ। অগ্নিজিৎ বলে, কি করব বলো? এই কেসটাকে তো আমায় জিততেই হবে। আমি ঠক জোচ্চোর যেভাবেই জিতি না কেন, আমাকে আলটিমেটলি জিততে হবেই। এবার কি করে আটকাবে তুমি কৃপানের বেলটা? কিচ্ছু করতে পারবে না ভজন। চলো আমরা বরং বাড়ির দিকে যাই। এরপর গীতা বুঝতে পারছে না কি করে সবটা সাজাবে। তার মধ্যেই পদ্ম বলে, এবার কি হবে গুল দিদি? পদ্মর কথা শুনে গীতা বলে, কিচ্ছু হবে না, আমি আছি তো। এরপর কৃপান বলে, বলেছিলাম না আগে বেলটা পাই, তারপর পদ্ম তোর অবস্থা এতটাই বেশি ক্রিটিক্যাল করে দেব যে তুই ভাবতেও পারছিস না। গীতা তখন বলে, খবরদার বাবু সোনা, একবার ওর গায়ে হাত দিয়েছিস, পরবর্তী সময় আর এই ভুলটা করিস না, তাহলে তুই পরের দিন কোর্টে আসতে পারবি না, যাবি শ্মশানে, বুঝতে পারলি? এরপর বাবুসোনা একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়িতে ঢুকতেই সাত্বিক বলে, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? শুনলাম কোর্টে নাকি অগ্নিজিৎ মুখার্জিকে তুমি হারাতে গেছিলে, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তোমাকে নিজে হারিয়ে দিয়েছে, আর তুমি কি বিক্রি হয়ে গেছো? কথাটা শোনার পরেই গীতা ঠাস করে এক চড় মারতে যায় সাত্বিককে, যেটা দেখে চমকে যায় গিনি।